আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের কম্পিটিশন দ্বিতীয় ক্লাসে। যারা এখন আমার ক্লাসটা করছো এবং পরবর্তী যারা দেখবা, তারা সবাই অবশ্যই ক্লাসটাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবা। আর আমার চ্যানেলটাকে অবশ্যই সবাই কি করতে হবে? সাবস্ক্রাইব করতে হবে। এ পর্যায়ে আমরা আজকে শুরু করব 2023 সালের, আমরা গত ক্লাসে পড়েছিলাম ঢাকা বোর্ড 2023 এর কোশ্চেনটা প্লাস কিছু গ্রামার দিয়ে দিয়েছিলাম। আজকে আমরা ঢাকা রাজশাহী বোর্ড 2023 সালের কোশ্চেনটাকে সলভ করব এবং কিভাবে কোশ্চেনগুলো আসে আমরা এটা অ্যানালাইজ করব। তো আমরা শুরু করি এখন। দেখো, প্রথম কোশ্চেনটা হচ্ছে দ্য মার্টায়ার্স লে ডাউন দেয়ার লাইফস ইন 1971। আমি হচ্ছে একটা সেন্টেন্স লিখবো। অনেক সময় একটা কোশ্চেনের মধ্যে একাধিক সেন্টেন্স থাকে, আমি একাধিকগুলো লিখবো না, শুধু একটা লিখবো। আর যতটুকু অংশ আমাদের ইনকমপ্লিট এটা কমপ্লিট করে দেখিয়ে দিব। আর বাকিটা তোমরা বই দেখে দেখে যখন ক্লাসটা করবা তখন খাতা কলম এবং বইটাকে সাথে নিয়ে কোশ্চেনটাকে সাথে নিয়ে ভালো করে বুঝে বুঝে করবা, ঠিক আছে? তো দেখো, প্রথম যে কোশ্চেনটা সেটা হচ্ছে দ্য মার্টার্স লেড ডাউন দেয়ার লাইফস ইন 1971। মার্টার্স মানে হলো যারা শহীদ। শহীদ কারা? যারা 1971 সালে আমাদের এই দেশের জন্য জীবন দিয়েছে তাদেরকে বলা হয় মার্টার্স। কি বলা হয় তাদেরকে? মার্টার্স। তারা হচ্ছে শহীদ, তারা আমাদের জন্য জীবন দিয়েছিল 1971 সালে। কেন দিয়েছিল? দেখো, দে ডিড ইট, তারা এই কাজটা করেছিল মানে জীবনটা দিয়েছিল। কি প্রশ্ন আসছে? এ নাম্বার, দে ডিড ইট সো দ্যাট। সো দ্যাট, আমরা সো দ্যাটের তিনটা স্ট্রাকচার শিখেছিলাম, তাই না? এর অর্থ হচ্ছে কি যাতে। সো দ্যাট মানে কি? যাতে। এখানে বাকিটা ড্যাশ। তো আমরা তিনটা স্ট্রাকচার শিখেছিলাম। একটা হচ্ছে সাবজেক্ট প্লাস ক্যান, যদি এই পাশে প্রেজেন্ট টেন্স হয় তাহলে এই পাশে হবে সাবজেক্ট প্লাস ক্যান প্লাস ভার্বের ওয়ান। যদি এই পাশে ফার্স্ট টেন্স হয় তাহলে সাবজেক্ট প্লাস কুড প্লাস ভার্বের ওয়ান। যদি এই পাশে পাস্ট পারফেক্ট টেন্স হয় সাবজেক্ট প্লাস কুড হ্যাভ, উড হ্যাভ অথবা মাইট হ্যাভ প্লাস ভার্বের ওয়ান বসে। তো আমরা এবার কি করব? এখানে এটা কোন টেন্সে আছে সবাই একটু আনসার করলে ভালো হয়। এটা কোন টেন্সে আছে? ফার্স্ট ইনডিফিনিট টেন্স, কারণ এখানে হচ্ছে ভার্বের টু দেওয়া আছে। সো আমরা এখন কি করব? এটা ফার্স্ট ইনডিফিনিট টেন্স আছে, আমরা এখানে কুড ব্যবহার করব। তারা এই কাজটা করেছিল মানে যুদ্ধে জীবন দিয়েছিল। কেন? যাতে আমরা একটা স্বাধীন দেশ পাই, আমরা একটা স্বাধীন দেশ পেতে পারি। তাহলে উই হবে এখানে সাবজেক্ট, উই পরে মূল ভার্ব, এর আগে কুড বসবে, উই কুড গেট। আর যাতে আমরা একটা স্বাধীন দেশ পাওয়া মানে হচ্ছে এন ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি, এন ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি। এন হচ্ছে একটা আর্টিকেল, কারণ ইন্ডিপেন্ডেন্ট ভাওয়েল সাউন্ড দিয়ে শুরু হয়েছে, সেজন্য আর্টিকেল এন বসবে, যাতে আমরা একটি কি পাই? স্বাধীন দেশ পেতে পারি। সেজন্য তারা কি করেছিল? জীবন দিয়েছিল। এটা ছিল এ নাম্বার কোশ্চেন আনসার। কোশ্চেন নাম্বার হচ্ছে বি। দেখো, এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। বি নাম্বারটা হচ্ছে ইট ইজ টু লেট। ইটস টু লেট। ড্যাড, তারপরে ডস, এরপরে হচ্ছে ড্যাশের পরে হচ্ছে উই উড নট হ্যাভ মিস দ্য ট্রেন। এখানে হচ্ছে উই উড নট মিস দ্য ট্রেন। একটু খেয়াল করে দেখো, এখানে আমরা পাইলাম কি? উই উড নট মিস দ্য ট্রেন। দেখো, সাবজেক্ট প্লাস উড অথবা কুড প্লাস ভার্বের ওয়ান, এটা একটা কন্ডিশনে পড়ে। সেটা কোন কন্ডিশন আমরা কি জানি? আমাদের যে অংশটা দেওয়া আছে উই উড নট মিস দ্য ট্রেন, সাবজেক্ট প্লাস উড প্লাস ভার্বের ওয়ান, এটা কোন কন্ডিশনে পড়ে? সেকেন্ড কন্ডিশনে। অর্থাৎ সেকেন্ড কন্ডিশন হলে ইফের তিনটা কন্ডিশন ছিলাম, কি শিখেছিলাম? ফার্স্ট কন্ডিশন, সেকেন্ড কন্ডিশন, থার্ড কন্ডিশন। ফার্স্ট কন্ডিশন এই পাশে যদি প্রেজেন্ট টেন্স থাকে এই পাশে হবে ফিউচার টেন্স, এই পাশে ফার্স্ট ইনডিফিনিট টেন্স থাকলে এই পাশে ফার্স্ট কন্ডিশন। সেকেন্ড কন্ডিশন মানে হচ্ছে সাবজেক্ট প্লাস উড অথবা কুড ভার্বের ওয়ান। এটা সাবজেক্ট প্লাস উড কুড ভার্বের, এখানে কি আছে? মিস হচ্ছে ভার্বের ওয়ান। তার মানে ইফের এটা সেকেন্ড কন্ডিশনে আছে। আমরা বলতে পারবি এখানে ইফ দিয়ে শুরু করতে পারি। ইফ উই, সাবজেক্ট কি আছে এখানে? উই। ইফ উই, যদি আমরা, ইফ উই ওয়ার, অথবা ইফ দিয়ে করতে পারি, আমরা আনলেস দিয়েও করতে পারি, দুইটা দিয়ে করা যায়। আনলেস দিয়েও করা যায় অথবা ইফ দিয়ে করা যায়।
হ্যাঁ, ইফ উই ওয়ার কি হবে, ইফ উই ডো নট দিয়ে করতে হবে, কারণ এখানে মিস দেওয়া আছে। ইফ উই ডিড নট, ইফ উই ডিড নট, এটা কি উডন্ট মিস নাকি? আচ্ছা, ইফ উই, তাহলে আমরা দেব ওয়ার্কড ফার্স্ট, ওয়ার্কড, ওয়ার্কড ফার্স্ট, ইফ উই ওয়ার্কড ফার্স্ট, যদি আমরা তাড়াতাড়ি হাঁটি, যদি আমরা তাড়াতাড়ি হাঁটতাম, তাহলে উই কুড নট মিস দ্য ট্রেন, আমরা ট্রেনটা কি করতাম না, মিস করতাম। যদি আমরা তাড়াতাড়ি হাঁটতাম, তাহলে এটা হবে পজিটিভ ক্লোজ, আর এটা হয়েছে নেগেটিভ ক্লোজ। যদি আমরা তাড়াতাড়ি যেতাম, তাই না, একই কথা, যদি আমরা তাড়াতাড়ি যেতাম তাহলে কি হতো, উই কুড নট মিস দ্য ট্রেন। হ্যাঁ, এটা হতে পারতো কি, উই, ইফ উই কি করতাম, আমরা বের হতাম, তাহলে কি, ইফ উই স্টার্টেড আর্লি, ইফ উই স্টার্টেড আর্লি, আমরা এটা বলতে পারতাম, ইফ উই, দেখো, স্টার্টেড আর্লি, আমরা এটা দিয়ে ক্লোজটাকে কমপ্লিট করতে পারি। ইফ উই স্টার্টেড আর্লি উই উড নট মিস দ্য ট্রেন, যদি আমরা একটু তাড়াতাড়ি শুরু করতাম বা একটু সকাল সকাল বের হতাম, তাহলে আমরা কি করতাম না, ট্রেনটা মিস করতাম না। এভাবে আমরা আনসারগুলো করতে পারি। নেক্সট কোশ্চেনটা দেখো কি আছে। দ্য পোয়েম ইজ টু ডিফিকাল্ট ফর, আমরা এই স্ট্রাকচারটা আমরা বিগত কয়েকটা বোর্ডের মধ্যে পাইছি। সেটা হচ্ছে 3 নাম্বার কোশ্চেন। 3 নাম্বার হচ্ছে দ্য পোয়েম ইজ টু ডিফিকাল্ট ফর, দ্য পোয়েম ইজ টু ডিফিকাল্ট ফর। একটা জিনিস খেয়াল করে দেখো, এখানে আমরা দুইটা স্ট্রাকচার পেয়েছি। দেখো, এইটা হচ্ছে ডট ডট, আমরা এখানে 2 আর এখানে 4, স্ট্রাকচার হচ্ছে 2 ডট ডট 2 আর হচ্ছে 2 ডট ডট 4। এই দুইটা স্ট্রাকচার আছে। যদি 2 ডট ডট 2 থাকে তাহলে একটা স্ট্রাকচার, 2 ডট ডট 4 থাকে তাহলে একটা স্ট্রাকচার। এই স্ট্রাকচারটা হচ্ছে 2 ডট ডট 2 এর পরে ভার্বের 1 প্লাস এক্সটেনশন বসবে সরাসরি। কি বসবে? এরপরে 2 ডট ডট 2 এর পরে ভার্বের 1 প্লাস এক্সটেনশন বসবে কি সরাসরি। যদি 2 ডট ডট 4 থাকে তাহলে দুইটা স্ট্রাকচার দিয়ে লেখা যায়। কয়টা দিয়ে লেখা যায়? দুইটা স্ট্রাকচার দিয়ে লেখা যায়। এক হচ্ছে, প্রথমত হচ্ছে 4 এর পরে সরাসরি ভার্বের 1 প্লাস আইএনজি প্লাস এক্সটেনশন লিখবো আমরা, এটা হচ্ছে একটা স্ট্রাকচার। আর দ্বিতীয় স্ট্রাকচার হচ্ছে 4 এর পরে অবজেক্ট প্লাস 2 প্লাস ভার্বের 1 প্লাস এক্সটেনশন। আমরা দুইটা স্ট্রাকচার দিয়ে এটাকে লিখতে পারবো। তাহলে প্রথমটা হচ্ছে স্ট্রাকচার, দ্বিতীয়টা হচ্ছে 2 ডট ডট 4 থাকলে দুইটা স্ট্রাকচার হবে। এই স্ট্রাকচার একটা হচ্ছে 4 এর পরে সরাসরি ভার্বের 1 প্লাস আইএনজি ব্যবহার করে আমরা কি করব, এক্সটেনশন বসিয়ে দিতে পারবো। আর দ্বিতীয় স্ট্রাকচারটা হচ্ছে এই 2 ডট ডট 4 থাকলে 4 এর পরে ভার্বের 1 প্লাস আইএনজি, আর দ্বিতীয়টা হচ্ছে অবজেক্ট প্লাস 2 প্লাস ভার্বের 1। এখন বলছে দ্য পোয়েম ইজ টু ডিফিকাল্ট ফর, পোয়েমটা হচ্ছে খুবই কঠিন কাদের জন্য? ফর দ্য স্টুডেন্ট বলতে পারি। আমরা কি বলতে পারি? ফর দ্য স্টুডেন্ট। আমরা একটা কাজ করতে পারি, ফর মেমোরাইজিং। কি বলতে পারি? মেমোরাইজিং, ফর মেমোরাইজিং ইট। দেখো, যদি সরাসরি আমরা এই স্ট্রাকচার দিয়ে করতে চাই, যেহেতু ফর এর স্ট্রাকচার আসছে, যদি সরাসরি আইএনজি দিয়ে করতে চাই তাহলে ভার্ব প্লাস আইএনজি, যেমন মেমোরাইজিং, এক্সটেনশন মানে ইট, মানে দ্য পোয়েম ইজ টু ডিফিকাল্ট ফর মেমোরাইজিং ইট, মানে পোয়েমটা ছিল খুবই কঠিন সেটা মুখস্থ করতে বা বুঝতে। অথবা মেমোরাইজিং না বলে আমরা বলতে পারি আন্ডারস্ট্যান্ডিং। কি বলতে পারি আমরা? আন্ডারস্ট্যান্ডিং বলতে পারি। যদি আমরা এরপরে এই স্ট্রাকচার দিয়ে করতে চাই তাহলে আনসারটা হবে দ্য ফর, দ্য পোয়েম ইজ টু ডিফিকাল্ট, আমি এখানে লিখে দেখাচ্ছি, ফর দ্য স্টুডেন্ট, ফর দ্য স্টুডেন্টস। এইটা একটা অবজেক্ট, মানে অবজেক্ট বসালাম কাদের জন্য, সেটা ফর দ্য স্টুডেন্টস। অথবা ফর মিও লিখতে পারতাম। এখানে কি লিখতে পারতাম আমরা? ফর মি, আমার জন্য কবিতাটা খুবই কি ছিল, কঠিন ছিল। ফর মি, এরপরে অথবা ফর দ্য স্টুডেন্ট, যে কোনো একটা বসাবো। তারপরে বলছি 2 প্লাস বার, টু মেমোরাইজ, মেমোরাইজ, মেমোরাইজ ইট, অথবা টু আন্ডারস্ট্যান্ড ইট। তাহলে ফর দ্য স্টুডেন্ট
টু মেমোরাইজ ইট, ফর মি টু মেমোরাইজ ইট। তোমার যেটা ভালো লাগে সেটা শিখে নিতে পারবো। ফর মি টু মেমোরাইজ ইট, ফর দ্য স্টুডেন্ট টু মেমোরাইজ ইট, অথবা ফর আইএনজি দিয়ে করতে পারবা, ফর মেমোরাইজিং ইট, ফর আন্ডারস্ট্যান্ডিং ইট। বুঝতে পারছো? এবার হয় মুখস্থ করা অথবা আন্ডারস্ট্যান্ড করা, মানে বুঝা। তোমরা আন্ডারস্ট্যান্ড দিয়েও করতে পারবে এই জায়গায়, কোনো সমস্যা নেই। ক্লিয়ার? রাজশাহী বোর্ড 2023। তারপরে কোশ্চেনটা দেখো। সরি, এটা লিখতে ভুল করছি আমরা, এটা হবে আরবি। কি হবে? আরবি, রাজশাহী বোর্ড, রাজশাহী বোর্ড। তারপরে কোশ্চেনটা দেখো, ডেঞ্জার কামস হোয়ার। এটা একটা প্রবাদ বাক্য আসছে, যেখানে বাঘের বই, যেখানে বাঘের বই সেখানে কি হয়? রাত হয়। যেখানে বাঘের বই সেখানে সন্ধ্যা হয়, এক কথায় যেখানে বাঘের বই সেখানে। তাহলে ডেঞ্জার কামস হোয়ার ডেঞ্জার ইজ ফিয়ার, ডেঞ্জার কামস হোয়ার ডেঞ্জার ইজ ফিয়ার। মনে রাখবা, প্রবাদ বাক্য, এই প্রবাদ বাক্যের ক্ষেত্রে কোনো গ্রামাটিক্যাল নাই। প্রবাদ বাক্য নিয়ম হচ্ছে ডিরেক্ট মুখস্থ। কি হবে? ডিরেক্ট মুখস্থ। ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ, তোমরা সবাই প্রবাদ বাক্যগুলোকে অনলাইন থেকে নিতে পারো, অথবা এখান থেকে মুখস্থ করে ফেলতে পারো, অথবা বিভিন্ন বই যে কোশ্চেনগুলো বোর্ডে আসছে, যে প্রবাদগুলো সময় নিয়ে বোর্ড আসতে পারে, সময় নিয়ে আসতে পারে, তারপরে পরিশ্রম নিয়ে আসতে পারে, এরপরে বিপদের বন্ধু প্রকৃতির বন্ধু এটা আসতে পারে। এরকম যত প্রবাদ আসবে এই প্রবাদগুলো মুখস্থ করে নিতে হবে। তারপরে দেখো নেক্সট কোশ্চেন, তাহলে আনসারটা কি হবে? ডেঞ্জার কামস হোয়ার ডেঞ্জার ইজ ফিয়ার, ডেঞ্জার কামস হোয়ার ডেঞ্জার ইজ ফিয়ার। যেখানে বাঘের বই সেখানে কি হয়? সন্ধ্যা হয়। এই প্রবাদ বাক্যটাকে শিখে নিবা, এটার গ্রামাটিক্যাল লেখার কোনো প্রয়োজন নাই, বলে দিলাম। নেক্সট কোশ্চেন দেখো, হি স্পোক এজ ইফ। আমরা আবার পাইলাম হি স্পোক এজ ইফ। দেখো এজ ইফ এর স্ট্রাকচার আমরা পেয়েছি আরেকটা, যেটা ফ্রেজ ওয়ার্ডে পেয়েছিলাম, আবার কম্প্রিহেনশনে আমরা শিখছিলাম, তাই না? এজ ইফ অথবা এজ দো, এই দুইটা স্ট্রাকচার হবে কি? সেম। এর অর্থ হবে কি? যেন। কি হবে? যেন। এজ ইফ এজ দো স্ট্রাকচারের নিয়ম অনুযায়ী আমরা বলতে পারবো এই এজ ইফ এর প্রথম অংশটা যদি প্রেজেন্ট টেন্স হয় এই পাশে ফার্স্ট সিম্পল হবে। যদি এজ ইফ এর প্রথম অংশটা ফার্স্ট সিম্পল হয় তাহলে এই পাশে কি হবে? ফার্স্ট পারফেক্ট। কি হবে? এটাকে লিখে দিতে হবে, সবার কাছে মনে হয় আছে। এজ ইফ এর স্ট্রাকচারটা হচ্ছে, স্ট্রাকচারটা লিখে দিব, এখানে লিখে দিচ্ছি, উপরে লিখে দিচ্ছি এজ ইফ অথবা এজ দো। এটা স্ট্রাকচার হচ্ছে এই পাশে যদি প্রেজেন্ট সিম্পল হয়, প্রেজেন্ট সিম্পল, তাহলে প্লাস এই পাশে এজ ইফ থাকলে এই পাশে হবে ফার্স্ট সিম্পল। এই পাশে যদি ফার্স্ট সিম্পল হয় তাহলে এই পাশে হবে প্লাস এজ ইফ প্লাস ফার্স্ট পারফেক্ট। ওকে, এইটা হচ্ছে এজ ইফ এর দুইটা স্ট্রাকচার, একটু মুখস্থ করে রাখতে হবে সবাইকে। দেখো এখানে এর আনসারটা কি হবে? হি স্পোক, তাহলে এটা ফার্স্ট সিম্পল আছে, এই পাশে কি হবে? ফার্স্ট পারফেক্ট হবে। তবে এটা কি স্ট্রাকচার হবে আমরা দেখি। হি স্পোকস এজ ইফ ডট ডট ডট, এই যে শেষ, এতটুকু ড্যাশ আছে, তারপরে কি লেখা আছে? শি ওয়াজ অ্যাকচুয়ালি এ কোয়াক, সে প্রকৃতপক্ষে একটা হাতুড়ে ডাক্তার। মানে কোয়াক মানে কি? হাতুড়ে ডাক্তার। আমরা বলতে পারি হি স্পোক এজ ইফ হি হ্যাড বিন। কি হবে? হি হ্যাড বিন। এটা পারফেক্ট, ফার্স্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার। হি হ্যাড বিন এ এন এমবিবিএস, এন এমবিবিএস। সে এমন ভাবে কথা বলে যেন সে একজন কি? এমবিবিএস। আসলে কি? সে একজন হাতুড়ে ডাক্তার। এই স্ট্রাকচারটা এখানে আসছে প্রশ্নটা। তাহলে আমরা এটা কত নাম্বার কোশ্চেন? কোশ্চেন নাম্বার হচ্ছে ডি। ই নাম্বার কোশ্চেন কি এটা? ই নাম্বার। তারপরে আমরা দেখবো এফ নাম্বার কোশ্চেনটা কি আছে। দেখো এফ নাম্বার কোশ্চেনে কি লিখছে, যারা পরবর্তীতে ক্লাসটা দেখবা ভিডিওটাকে পজ করে এগুলো লিখে নিতে হবে একটু। হ্যাঁ, এফ নাম্বারে বলো কি আছে? এফ নাম্বারে আছে দ্য থিফ ওয়াজ অ্যাফ্রেড অফ পুলিশ। চোরটা পুলিশকে কি করছিল? ভয় পেয়েছিল।
হি রেন অ্যাওয়ে লিস্ট, দেখো হি রেন অ্যাওয়ে লিস্ট ডট ডট, কি আছে এখানে? হি রেন অ্যাওয়ে লিস্ট কি হইতো? অ্যারেস্টেড, শেষে দেওয়া আছে অ্যারেস্টেড। দেখো এতটুক ড্যাশ, তারপরে কি দেওয়া আছে? অ্যারেস্টেড। একটা জিনিস খেয়াল করে দেখো, এখানে ভার্বের থ্রিটা দেওয়া আছে। আমরা জানি যদি এই পাশে লিস্টের পরে স্ট্রাকচারটা কি হয়, লিস্টের পরে আমাদের কি লিখতে হয়? সাবজেক্ট প্লাস শুড অথবা মাইট প্লাস ভার্বের ওয়ান। স্ট্রাকচারটা হচ্ছে এরকম, সাবজেক্ট শুড মাইট প্লাস ভার্বের ওয়ান, তাই তো, প্লাস অবজেক্ট বাই এক্সটেনশন। এটা ছিল আমাদের লিস্ট এর পরের স্ট্রাকচার। লিস্ট যুক্ত ক্লোজগুলো স্ট্রাকচার ছিল এটা। আমরা এখন যেটা করব, এই স্ট্রাকচারটা যদি আমরা প্যাসিভ করি, আমরা বয়েস ক্লাসটা যারা করেছিলাম এটাকে যারা যদি আমরা প্যাসিভ করি, তাহলে প্যাসিভের নিয়ম হচ্ছে যদি মডেল অক্সিলারি ভার্ব যুক্তকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করি, তাহলে স্ট্রাকচার হচ্ছে তার সাথে কি যোগ করব? বি যোগ করব এবং মূল ভার্বটা কি বানাবো? ভার্বের ট্রি বানাইলে কি হয়ে যাবে? প্যাসিভ হয়ে যাবে। দেখো এখানে যদি প্যাসিভ কেন বুঝবো, কারণ এখানে মূল ভার্বের কি আছে? ট্রি আছে। কি আছে? ট্রি আছে। তাহলে আমরা লিখবো হি লেস্ট হি মাইট, শুডও বলতে পারবো, সমস্যা নাই। লেস্ট হি মাইট, তারপরে বি যোগ করবো, কি যোগ করবো? বি, মাস্ট বি। আর এখানে যেহেতু অ্যারেস্টেড কথাটা লেখা আছে, আমাকে আর ভার্বটা লেখার কোনো প্রয়োজন হয় না। তাহলে কি হবে? হি রেন অ্যাওয়ে লেস্ট, সে দ্রুত দৌড়ে পালিয়ে গেল। লেস্ট নয়তো কি হতো? হি মাইট বি অ্যারেস্টেড, তাকে কি করা হতো? অ্যারেস্ট করা হতো। সে দ্রুত দৌড়ে পালিয়ে গেল, না হয় তাকে অ্যারেস্ট করা হতো। সেই জন্য আমরা এটাকে প্যাসিভ স্ট্রাকচারে লিখছি, যদিও লেস্টের স্ট্রাকচারে আজকে প্রশ্ন আসছে। কিন্তু আমরা কি করছি, যেহেতু প্যাসিভ স্ট্রাকচারে আছে, অর্থাৎ ভার্বের ট্রি থাকার কারণে আমাকে প্যাসিভটা আলোচনা করতে হয়েছে। কারণ ভার্বের ট্রি যদি জায়গায় না থাকতো তাহলে অন্যভাবে হইতো, অর্থাৎ এটা যদি প্যাসিভ ভয়েস না হতো। এখন চোরকে অ্যারেস্ট করে কিন্তু পুলিশ, তাহলে হি মাইট বি অ্যারেস্টেড, তাকে কি করতো? গ্রেফতার করতো, তাই তো? নাকি পুলিশ গ্রেফতার করতো? এটা বলতে পারতাম পুলিশ মাইট অ্যারেস্ট হিম, এটা হতো। যেহেতু চোর বেটায় আছে এই জায়গায় সাবজেক্ট, তাহলে চোরকে অ্যারেস্ট করবে। তারপরে কোশ্চেনটা দেখো, ডিসপাইট হি হেল্পস হিজ রিলেটিভস। দেখো আমরা যারা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের ক্লাস ইতিপূর্বে করেছি, যারা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড করেছে, এখানে আমরা ইন স্পাইট অফ ডিসপাইট ড্যাশ কি লেখা আছে? হি হেল্পস আস, হি হেল্পস হিজ রিলেটিভ। দেখো হি হেল্পস হিজ রিলেটিভ। একটা জিনিস খেয়াল করে দেখো, ইন স্পাইট, হ্যাঁ দেখো ইন স্পাইট আর হলো ইন স্পাইট অফ, আর হচ্ছে ডিসপাইট, এই দুটার অর্থ হচ্ছে সত্ত্বেও। দুটার অর্থ কি? এই দুটার অর্থ হচ্ছে সত্ত্বেও। লিখে নাও, ইন স্পাইট অফ অথবা ডিসপাইট, দুটার অর্থ কি? সত্ত্বেও। আর দো মানে হচ্ছে যদিও, এখানে হচ্ছে ইন স্পাইট অফ ডিসপাইট মানে সত্ত্বেও। এটা স্ট্রাকচারটা হচ্ছে যারা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড করছো তারা জীবনে একবার পড়ে আসছে, ইন স্পাইট অফ ডিসপাইট নামটা শুনে আসছে। তো ইন স্পাইট অফ ডিসপাইট এটার অর্থ হচ্ছে সত্ত্বেও। যখন ইন স্পাইট অফ ডিসপাইট ব্যবহার করব, তখন মাথায় রাখতে হবে এই যে দুইটা ক্লোজ সবসময় কি হবে? বিপরীতমুখী হবে। কি হবে? বিপরীতমুখী হবে। অর্থাৎ একটার বিপরীত আরেকটা। লোকটি গরিব হলেও সৎ, আবার সৎ হলেও কি? গরিব। আবার ধনী হলেও সে অসৎ। এরকম বিপরীত শব্দ চলে আসবে, তাই না? এরকম প্রশ্ন আসতে পারে। এবার দেখো প্রশ্নটা বলছে ডিসপাইট লেখার পর এখানে কিছু লেখা নেই, কিন্তু পরে একটু লেখা আছে, হি হেল্পস হিজ রিলেটিভস। সে তার আত্মীয় স্বজনদের কি করে? সাহায্য করে। তাহলে সে তার আত্মীয় স্বজনদের কি করে? সাহায্য করে, সহযোগিতা করে। তার মানে ডিসপাইট হিজ পভার্টি, ডিসপাইট হিজ পভার্টি, ডিসপাইট হিজ পভার্টি। প্রশ্ন হচ্ছে ডিসপাইট হিজ পভার্টি। এখন স্ট্রাকচার হচ্ছে কখনো কখনো ইন স্পাইট অফ বিং, যদি ইন স্পাইট অফ থাকতো
তাহলে আমরা রাখতাম বিং 4, ইন স্পাইট অফ বিং 4। আর এখানে ডিসপাইট এর পরে একটা নাউন ফ্রেজ বসে, কি বসে? নাউন ফ্রেজ বসে, অর্থাৎ এটা একটা নাউন ফ্রেজ। কি বসে এটা? নাউন ফ্রেজ। ডিসপাইট হিজ পভার্টি, দরিদ্রতা সত্ত্বেও। পভার্টি মানে কি? দরিদ্রতা। দরিদ্রতা সত্ত্বেও হি হেল্পস হিজ রিলেটিভস, সে তার আত্মীয়দেরকে সহযোগিতা করে। তাহলে আমরা বলবো ডিসপাইট হিজ পভার্টি, ডিসপাইট হিজ পভার্টি। এখানে শুধু হিজ পভার্টি বললেই হবে। ডিসপাইট অফ হিজ পভার্টি, ডিসপাইট হিজ পভার্টি হি হেল্পস হিজ রিলেটিভস, সে তার আত্মীয়দেরকে কি করে? সহযোগিতা করে। এখানে বিভিন্ন বইয়ে বিভিন্ন ধরনের আনসার দেওয়া থাকতে পারে, তোমার যেটা যুক্তিযুক্ত মনে হবে, ভালো লাগবে, সেটা আনসার করবা। কমপ্লিট সেন্টেন্স মানে হচ্ছে এক একজন রাইটার, একজন টিচার এক ধরনের আনসার তোমাকে মিলিয়ে দেওয়া হবে, তবে লজিক্যালি যেটা সবচেয়ে গ্রামাটিক্যালি যৌক্তিক গ্রহণ করে নিবা। তারপরে কোশ্চেনটা দেখো, হি টুক লজিক হিস্ট্রি। দেখো এটা কত নাম্বার? আমরা জি নাম্বারটা পড়ছি এখানে, এবার দেখবো এস নাম্বারটা। হি টুক লজিক অফ হিস্ট্রি। হিস্ট্রিটা ছোট করে লিখি এখানে। হ্যাঁ দেখো, হি টুক লজিক হিস্ট্রি এর মানে হচ্ছে আমরা কিছু কিছু সময় সাবজেক্ট পরিবর্তন করি কখনো কখনো। তোমাদের মধ্যে এমন কেউ আছে হয়তো বা কেউ কি করছে যে লজিকের পরিবর্তে হিস্ট্রি নিছে, আবার কেউ হিস্ট্রির পরিবর্তে লজিক নিছে, মানে সাবজেক্ট আমরা কি করি কখনো কখনো চেঞ্জ করি। তো আমরা এখানে যদি চেঞ্জ করি, দেখো হি টুক লজিক, সে কি নিয়েছে? লজিক নিয়েছে, মানে যুক্তিবিদ্যা নিয়েছে। কি পরিবর্তে? কিসের পরিবর্তে? এই পরিবর্তে ইংরেজি হলো ইনস্টিড অফ, ইনস্টিড অফ। ইনস্টিড অফ মানে হচ্ছে পরিবর্তে। কি? তাহলে দেখো রাজশাহী বোর্ড 2023 সালে যে কোশ্চেনটা আসছে, খুব সহজ কোশ্চেনই আসছে। ইনস্টিড অফ একটা শুধু এখানে ডিসপাইট হিজ প্রপার্টি দিলে ক্লোজ, এখানে ইনস্টিড অফ দিলে সেন্টেন্সটা ক্লোজ। তার মানে হচ্ছে কখনো কখনো একটা ফ্রেজ, একটা ওয়ার্ড বা একটা ক্লোজ দিয়ে আমাদের ইনকমপ্লিট সেন্টেন্সকে কমপ্লিট করতে হয়। বুঝতে পারছো? নেক্সট কোশ্চেনটা দেখো, সর্বশেষ সম্ভবত না আরেকটা আছে, দুইটা আছে। এস নাম্বার কাছে এবার আই নাম্বারটা শিখবো। আই নাম্বারটা দেখো, আই নাম্বারটা পড়বে হাবিব ভাই। আই নাম্বারটা বলো, কি লিখছে এখানে? হি আই ইফ আই হ্যাড বিন হাংরি। দেখো ইফ ক্লোজ থেকে আসছে, বলছে ইফ আই হ্যাড বিন হাংরি, ইফ আই হ্যাড বিন হাংরি। ইফ আই হ্যাড বিন হাংরি, এটা ইফ ক্লোজ থেকে আসছে। ইফ আই হ্যাড বিন হাংরি, বুঝতে পারছো? তাহলে ইফ কন্ডিশন থেকে আসছে। ইফ এর তিনটা কন্ডিশন আছে, তার মধ্যে এটা কোন কন্ডিশনের মধ্যে আছে? থার্ড কন্ডিশন। কি কন্ডিশন? অর্থাৎ ফার্স্ট পারফেক্ট টেন্স, সাবজেক্ট প্লাস হেড প্লাস ভার্বের 3, এটা ফার্স্ট পারফেক্ট টেন্সে আছে। থার্ড কন্ডিশনে হবে কি হবে? ইফ আই হ্যাড বিন হাংরি, তারপরে সাবজেক্ট হবে আই, পরে কি হবে? উড হ্যাভ, তাই না? আই উড হ্যাভ, আই উড হ্যাভ কি করতাম? যদি আমি ক্ষুধার্ত থাকতাম তাহলে আমি খেয়ে নিতাম, তাহলে আই উড হ্যাভ ইটেন। এখন কি খাইতাম ওইটা আমার ব্যক্তিগত ব্যাপার, ভাত খাই আর মাংস খাই, তাই না? তাহলে আই উড হ্যাভ ইটেন। যদি আমি ক্ষুধার্ত থাকতাম তাহলে আই উড হ্যাভ কি করতো? ইটেন, আমি খেয়ে নিতাম। অর্থাৎ ইফের এটা হচ্ছে থার্ড কন্ডিশন। ক্লিয়ার? তারপরে কোশ্চেনটা দেখো আসছে, করাপশন ইজ এ কার্স। দুর্নীতি হচ্ছে একটা অভিশাপ। কি? দুর্নীতি হচ্ছে একটা অভিশাপ। তাহলে করাপশন ইজ এ কার্স, দুর্নীতি হচ্ছে একটা অভিশাপ। এরপরে লাইনটা লেখা আছে ইট ইজ হাইটেন। কি লেখা আছে? ইট ইজ হাই টাইম, ইট ইজ হাই টাইম দ্য গভর্নমেন্ট, দ্য গভর্নমেন্ট, দ্য গভর্নমেন্ট। তাহলে ইট ইজ হাই টাইমের পরে আমরা শিখছিলাম কি? সাবজেক্ট প্লাস ভার্বের 2 প্লাস এক্সটেনশন। তার মানে দেখো এখানে ইট ইজ হাই টাইমের পরে সাবজেক্টটা দেওয়া আছে, আছে কি না? সাবজেক্টটা দেওয়া আছে। ইট ইজ হাই টাইম গভর্নমেন্ট, দা গভর্নমেন্ট কি করতে হবে? ভার্বে 2 দিলে হবে টুক, এগেইনস্ট, এগেইনস্ট
corruption. Took against took আমরা বলবো took steps কি হবে the government took steps against corruption মানে দুর্নীতির বিরুদ্ধে একটা পদক্ষেপ নেওয়া দুর্নীতির বিরুদ্ধে একটা কি নেওয়া পদক্ষেপ নেওয়া তারপরে দেখো এরপরের কোশ্চেনটা হচ্ছে কি দিনাজপুর বোর্ড 2023 দিনাজপুর বোর্ড 2023 এখানে প্রথম কোশ্চেনটা দেখো কি লিখছে হ্যাঁ কখনো কখনো আগের সেন্টেন্সটার উপর ভিত্তি করে আমরা আনসারটাকে বসাবো যেহেতু দুর্নীতি নিয়ে আসছিল এখানে আমরা দুর্নীতি নিয়ে বলছি অর্থাৎ আমরা প্রত্যেকটা ক্লোজকে ফিল আপ করবো তার অর্থের উপর ভিত্তি করে গ্রামারটা ঠিক রেখে দেখো এখানে কোশ্চেন করছে অনেস্ট ইজ দ্য বেস্ট পলিসি দ্য পিপুল হু আর অনেস্ট কি লিখছে এ নাম্বার দ্য পিপল হু আর অনেস্ট বলছি প্রথম সেন্টেন্সটা বলা আছে অনেস্ট ইজ দ্য বেস্ট পলিসি হচ্ছে সর্বোত্তম উত্তম গুণ আর পরের কোশ্চেন হচ্ছে the people who are honest যারা হচ্ছে সৎ যারা সৎ তাহলে তাদেরকে কি করে সবাই সম্মান করে তারা বা যারা হো আর অনেস্ট যারা সৎ তারা কি পায় সম্মান পায় তারা কি পায় ও আর অনেস্ট যারা কি হয় সৎ হয় ও আর অনেস্ট যারা সৎ হয় কি হয় তারা কি পায় সম্মান পায় তাহলে আমরা বলতে পারি অল রেসপেক্ট দেম এক কথায় বলতে পারি অল রেসপেক্ট দেম অল রেসপেক্ট দেম সবাই তাই কি করে তাদেরকে সবাই সম্মান করে অল রেসপেক্ট দেম সবাই তাদেরকে কি করে সম্মান করে ক্লিয়ার আমরা এক কথায় বলে দিতে পারি এছাড়াও একাধিক আনসার আছে লিখে নিবা নেক্সট ওয়ান বিকজ অফ গ্রিন হাউস ইফেক্ট মানে গ্রিন হাউস ইফেক্ট মানে কি যে গ্রিন হাউসটা আমাদের আছে সবুজ যে আমাদের এয়াটা আছে আকাশের যে গ্রিন হাউস ইফেক্ট বলছে যে নীল আমাদের যে বায়ুমণ্ডলটা আছে সেটার ক্ষতির কারণে দা ক্লাইমেট কি লিখবো আমরা বি নাম্বার দা বিকজ অফ আমরা সবটা লিখে নিই একটু বিকজ অফ গ্রিন হাউস ইফেক্ট দা ক্লাইমেট গ্রিন হাউস ইফেক্টের কারণে ক্লাইমেট মানে হচ্ছে জলবায়ুটা কি হচ্ছে পরিবর্তন হচ্ছে কি হচ্ছে পরিবর্তন হচ্ছে তাহলে আমরা বলতে পারবো আর দ্য ক্লাইমেট ইজ বিং চেঞ্জড আমরা বলতে পারি দ্য ক্লাইমেট ইজ চেঞ্জিং আমি এটাকে প্যাসিভ স্ট্রাকচারে লিখলাম এর কারণটা হচ্ছে ব্যাখ্যা দিচ্ছি এর কারণটা হচ্ছে যে মূলত ক্লাইমেটটা চেঞ্জ হয়েছে কার প্রভাবে মানে গ্রিন হাউস ইফেক্টের কারণে যেহেতু গ্রিন হাউস ইফেক্টের কারণে জলবায়ুটা পরিবর্তন হচ্ছে তার মানে সে কিন্তু এমনিতে হয়নি অর্থাৎ সেটা প্যাসিভে হয়েছে প্যাসিভ মানে নিষ্ক্রিয়ভাবে হওয়া এটা হচ্ছে গ্রিন হাউস ইফেক্টটা পরিবর্তন হচ্ছে তাকে ফোর্স করার কারণে সেজন্য এটা অ্যাক্টিভ না হয়ে কি হবে প্যাসিভ হবে আর কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ হলে এম ইজ আর প্লাস বিং প্লাস ভার্বের 3 যেহেতু গ্রিন হাউস প্রতিক্রিয়া হচ্ছে আর তার কারণে ক্লাইমেট কি হচ্ছে বিং চেঞ্জড আমরা লিখতে পারবো ডে বাই ডে কি লিখতে পারি আমরা এখানে ডে বাই ডে ক্লাইমেটটা চেঞ্জ হচ্ছে ডে বাই ডে এভাবে আমরা যদি সুন্দর করে লিখতে পারি খাতায় ভালো করে লিখতে পারি মার্ক কিন্তু বেশি পাওয়া যাবে তোমরা তোমাদের যে কোশ্চেনটা করা হবে শর্ট সিলেবাসে 10 মার্কের কিন্তু কমপ্লিটিং সেন্টেন্স অর্থাৎ এখান থেকে 10 মার্কের কোশ্চেন আসবে 10টা সেন্টেন্স
কমপ্লিট করতে পারলে 10টা মার্ক। আর তোমাদের যারা আগে সব ফুল সিলেবাস যারা পরীক্ষা দিচ্ছে ওদের হচ্ছে 10টার জন্য 5 মার্ক দেওয়া হতো। কত মার্ক দেওয়া হতো? 5 মার্ক। তোমরা কি এটা জানছো? জানো না, কিন্তু ওদেরকে দেওয়া হতো 5 মার্ক, তোমাদেরকে দেওয়া হবে কত মার্ক? 10 মার্ক। এরপর হ্যাঁ না, এরপরে কোশ্চেনটা দেখো, ইউ ক্যান নট শাইন ইন লাইফ, কি লেখা আছে? সি নাম্বারটা। ইউ ক্যান নট শাইন ইন লাইফ। একটু খেয়াল করে দেখো, আমরা কখনো কখনো কিছু কিছু ক্লোজ ইফ দ্বারা লিখতে পারি, উইদাউট দ্বারা লিখতে পারি, আনলেস দ্বারা লিখতে পারি। এখানে প্রশ্ন হচ্ছে ইউ ক্যান নট শাইন ইন লাইফ, তুমি শাইন করতে পারবে না জীবনে। তাহলে উইদাউট দিয়ে করতে পারি, আনলেস দিয়ে করতে পারি, ইফ দিয়ে করতে পারি। ভালো করে দেখো, এখানে হবে ইফ প্লাস নেগেটিভ। এমন হতে পারে কিনা যে ইফ ইউ ডু নট কি, if you do not study regularly, if you do not study regularly, if you do not study regularly, অথবা if you do not work regularly, তাই না? অথবা if you do not work hard, if you do not study hard, হয়েছে কিনা? if you do not study hard, you cannot shine in life. যদি তুমি কঠোর পড়াশোনা না করো তাহলে জীবনে কি করতে পারবে না? শাইন করতে পারবে না। আমরা এটা লিখতে পারি। তারপর দেখো, এটাকে আনলেস দিয়ে করা যায়। আচ্ছা, আমি ইফ নেগেটিভ দিয়ে করে দেখাচ্ছি, স্ট্রাকচার দেখো। তাহলে হবে ইফ ইউ ডো নট, কি হবে? ধরো ওয়ার্ক হার্ড, যদি, ক্লিয়ার? এটা একটা স্ট্রাকচার, যারা পারো 3টে স্ট্রাকচার শিখে নিবা। এরপর আনলেস দিয়ে করতে পারি, আমরা ক্লিয়ার করতে পারি। আনলেস মানে হচ্ছে যদি না, আনলেস মানে কি? যদি না। আনলেস দিয়ে করতে পারি। আনলেস যখন দিয়ে করব তখন সেটা হবে পজিটিভ, আনলেস প্লাস পজিটিভ। আনলেস এর পরে কখনো কোনো বাক্য কি হয় না? নেগেটিভ হয় না। ইফ নেগেটিভ হলে এটা নেগেটিভ হয়, আনলেস দিয়ে সবসময় পজিটিভ করলে অর্থটা নেগেটিভ হয়। আনলেস কি লিখতে পারি আমরা? আনলেস ইউ ওয়ার্ক হার্ড। তারপরে দেখো, উইদাউট দিয়ে করতে পারি। কি দিয়ে করতে পারি? উইদাউট। উইদাউট দেওয়ার পরে সবসময় মনে রাখতে হবে এটাও একটা পজিটিভ ক্লোজ নেই। কি হয়? উইদাউট দিয়ে করলে আমরা কি লিখবো? এটাকে পজিটিভ ক্লোজে লিখবো। উইদাউট শব্দটা কিন্তু নেগেটিভ, আর উইদাউট হচ্ছে একটা প্রিপোজিশন। কি একটা প্রিপোজিশন? উইদাউট প্রিপোজিশন দিয়ে যখন করবো তখন তারপরে অবশ্যই ভার্বের 1 প্লাস আইএনজি মারতে হবে। কি করতে হবে? আইএনজি। তাহলে হবে উইদাউট ওয়ার্কিং হার্ড, উইদাউট ওয়ার্কিং হার্ড। দেখো 3টা স্ট্রাকচার, সবাই মনে রেখে নিবা, কারণ কোথায় কোনটা কাজে লাগে লাগাই দিতে পারবো, যদি জানা থাকে আর কি। ক্লিয়ার? বুঝছিস? আমার এই ক্লাসগুলো প্র্যাকটিস ক্লাস যারা বাসায় বারবার দেখবা, এই নিয়ম থেকে কোশ্চেন প্রত্যেক বছর আসতেছে। এবার যেটা 23 সালের যে প্রশ্নটা আসছে, 24 সালে যেটা আসছে, তোমরা দেখো 24 সালের কোশ্চেনটার মধ্যে মোটামুটি 6-7টাই পাই এই গ্রামাটিক্যাল থেকে আসছে, তার রিপিট কোশ্চেন কিন্তু আসছে। তোমরা হয়তো অনেকে নতুন, তোমরা এবার নিউ সেকেন্ড ইয়ার, তোমরা হয়তো এগুলো পড়া হয়নি। তোমাদেরকে আমি সবগুলো বোর্ড 2017 থেকে 2024 পর্যন্ত পড়ালে দেখবা প্রত্যেকবার এই কোশ্চেন গুলো বারবার রিপিট আসতেছে। অর্থাৎ কেমনে আসতেছে? গ্রামার গুলো রিপিটেশন আসতেছে, একটা সেন্টেন্স চেঞ্জ হয়ে আসতেছে কিন্তু গ্রামারটা সেম আসতেছে। তারপরে কোশ্চেন দেখো, ওভার ইটিং ইজ হার্মফুল টু হেলথ। ওভার ইটিং মানে কি? কে বলতে পারবা? ওভার ইটিং মানে কি? অতিভুজ। ওভার ইটিং মানে কি? অধিক আহার। অতিভুজ মানে কি? আবার অনেকে মনে করবো যে এই ত্রিভুজের অতিভুজ, ত্রিভুজের অতিভুজ না, এখানে হবে কি? খাবারের অতিভুজ। অতিভুজন, এখানে হবে অতিভুজন। ওভার ইটিং মানে কি? বেশি অতিরিক্ত খাবার, অতিরিক্ত খাবার। ওভার ইটিং ইজ হার্মফুল টু হেলথ, ক্ষতিকারক। কিসের জন্য? স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। ইট ইজ হাইটেড, গুড। সি নাম্বার। ডি নাম্বার কি আছে? ইট ইজ হাই টাইম। তাহলে আমরা ইট ইজ হাই টাইম পাওয়ার পরে মাথায় চিন্তা করতেছি কি? এরপরে সাবজেক্ট প্লাস ভার্ব টু প্লাস এক্সটেনশন বসবে। তবে এটা কি ধরনের সাবজেক্ট আসবে? যেহেতু খাবার দাবারের মধ্যে আসছে না, ওভার ইটিং সম্পর্কে আসছে, তাহলে আমরা বলতে পারি ইট ইজ হাই টাইম উই দিলাম, তারপরে ভার্ব টু দিব, অতিরিক্ত খাবার বর্জন করতে পারি, তাহলে আমরা বলতে পারি উই অ্যাভয়েডেড। কি লিখতে পারি আমরা? উই অ্যাভয়েডেড। উই অ্যাভয়েডেড লিখতে পারি ওভার ইটিং। ওভার ইটিং এই কথাটা লিখে দিলে হবে। উই অ্যাভয়েডেড ওভার ইটিং, উই অ্যাভয়েডেড ওভার ইটিং। অথবা উই চেঞ্জড আওয়ার হ্যাবিট,
উই চেঞ্জ আওয়ার হ্যাবিট। বুঝতে পারছো? ওইটা ইট ইজ হাই টাইমের পরে টু দিয়ে বারবার ওয়ান দিয়ে কোনো স্ট্রাকচার নাই। ইট ইজ টাইম থাকলে এটা হবে। ইট ইজ হাই টাইমের পরে অলওয়েজ অন্য কোনো স্ট্রাকচার মাথায় নেওয়া যাবে না, কখনোই নিবে না। এবং কোনো বোর্ডে কোনো কোথাও এই কোশ্চেনটা আসে নাই যে ইট ইজ হাই টাইমের পরে 2+ বার দিয়া, তবে ইট ইজ টাইমের পরে 2+ বার দিয়ে করতে পারবা। আর ইট ইজ হাই টাইম থাকলে তাহলে সরাসরি স্ট্রাকচার দিয়ে করবা। আর যদি ইট ইজ টাইম থাকে, পার্থক্য হচ্ছে হাই টাইম আর হচ্ছে কি টাইম, তাকে 2+ বার দিয়ে করে নিতে পারবা। ক্লিয়ার? ইহাই সর্বোচ্চ সময় আমাদের খাবারের যে এই অতিরিক্ত খাবারটা অ্যাভয়েড করা, কারণ এটা তো আমার জন্য ক্ষতি তাই না, স্বাস্থ্যের জন্য পুরোটা ক্ষতি হচ্ছে। নেক্সট কোশ্চেনটা দেখো, দেয়ার গোজ এ প্রবাদ দ্যাট, একটা প্রবাদ আছে যে এই প্রবাদ বাক্যে কোনো গ্রামাটিক্যাল কেলেঙ্কারি কাজে লাগবে না। বলছে মর্নিং শোজ দ্য ডে, মর্নিং শোজ দ্য ডে, মর্নিং শোজ দ্য ডে। মানে ওই যে বলে দেখবা আমাদের গ্রাম্য ভাষায় একটা কথা আছে যে যেই ছেলে চালাক হবে ওরা নাকি ওই যে এই আতর গড়েই বোঝা যায়, তাই না, যে সে কতটুকু চালাক হবে, তাই তো। তো এরকম আর কি, মর্নিং শোজ দ্য ডে, সকাল দেখলেই বোঝা যাবে দিনটা কেমন হবে। মর্নিং শোজ দ্য ডে মানে কি, সকাল দেখলেই বোঝা যাবে দিনটা কেমন হবে। এটা একটা প্রবাদ। এই নাম্বারে কি আসছে? প্রবাদ। এই যে মর্নিং শোজ দ্য ডে, মর্নিং শোজ দ্য ডে, এটা প্রবাদ বাক্য। হ্যাঁ, এই প্রবাদ গুলোকে সবাই একটু মুখস্থ করে নেবেন। আমরা কিন্তু দেখতেছি, হ্যাঁ শোনো, প্রত্যেকবারেই ইফ থেকে 2-3টা কোশ্চেন আসতেছে, দুই একটা প্রবাদ আসতেছে, কয়েকটা গ্রামার, কয়েকটা রুলস কিন্তু বারবার আমাদের সামনে প্লে হচ্ছে। যেহেতু এগুলো আসছে, আমি আশা করব তোমরা ব্যতিক্রম গুলো ছাড়া এগুলোকে বাসায় একটু কমপ্লিট করে আসবা। ইট ইজ হাই টাইম হলে সাবজেক্ট প্লাস B2, আর ইট ইজ টাইম হলে সাবজেক্ট প্লাস 2+ ভার্বের 1 দিয়ে করতে পারবা। ভিডিওটাকে আবার বাসায় নিয়ে শুনে নিও যে আমি কি কথা বলছিলাম। আচ্ছা, আই ওয়ার্ক হার্ড অলদো, দেখো এই শোনো, ই নাম্বারটা বলছে এফ নাম্বারটা বলছে আই ওয়ার্ক হার্ড, আই ওয়ার্ক হার্ড অলদো। ভালো করে দেখো, এখানে বলছি আই ওয়ার্ক হার্ড। একটা জিনিস দেখো, একটা দুঃখের বিষয়, আই ওয়ার্ক হার্ড অলদো, আমি কঠোর পরিশ্রম করি, আমি কঠোর পরিশ্রম করি, যদিও কি হবে, তার মানে বিপরীত একটা ক্লোজ হবে, আমি জীবনে সফল হতে পারি না, আমি অধিক পরিশ্রম করেও পরীক্ষায় খারাপ করেছি। আই ওয়ার্ক হার্ড অলদো আই ফেল ইন দ্য এক্সাম, পরীক্ষায় ফেল করেছি। আই ওয়ার্ক হার্ড, আই ক্যান নট শাইন ইন লাইফ অলদো আই ক্যান নট শাইন ইন লাইফ, আমি জীবনে সফল হতে পারি না। তাহলে হবে আই ওয়ার্ক হার্ড অলদো আই ফেল টু শাইন ইন লাইফ, যদিও আমি কি করেছি, মানে আমি কঠোর পরিশ্রম করেও জীবনে শাইন করতে পারিনি, শাইন করতে ব্যর্থ হয়েছি, তাই না, শাইন করতে ব্যর্থ হই। ক্লিয়ার? এটা স্ট্রাকচার বা বিভিন্ন স্ট্রাকচার দিয়ে করতে পারবো। তারপরে কোশ্চেনটা দেখো, নো সোনার হেড, ওইটা কত ক্লাসে পড়াইছিলাম, নো সোনার হেড, হ্যাঁ ডট কি আছে এখানে, দেন আছে। তাহলে আমরা কি লিখবো বলতো, নো সোনার হেড আই রিচড দ্য কলেজ, নো সোনার হেড আই রিচড দ্য কলেজ, নো সোনার হেড আই রিচড দ্য কলেজ, কি লিখছেন এখানে, আই রিচড দ্য কলেজ, নো সোনার হেড আই রিচ দ্য কলেজ, মানে এর মানে হচ্ছে আমি বলছিলাম একটি কাজ করতে না করতে, একটি ঘটনা ঘটতে না করতে আরেকটা ঘটনা ঘটে যাওয়া। তাহলে নো সোনার হেড আই রিচ দ্য কলেজ, কলেজে পৌঁছাতে না পৌঁছাতেই ঘন্টা পড়ে গেল, কি হয়ে গেল, অথবা কলেজের গেট বন্ধ করে দিল, হয়েছে কিনা, অথবা ক্লাসটা কি হয়ে গেল, শুরু হয়ে গেল। তাহলে আমরা কি বলতে পারি, ক্লাস শুরু হয়ে গেল, সবচেয়ে সুন্দর এই জায়গাতেই, বা বৃষ্টি শুরু হয়ে গেল, অ্যাভেলেবেল দেওয়া যায়। তাহলে আমরা যদি দেখ ক্লাস শুরু হয়ে গেছে, এটা সবচেয়ে সুন্দর স্ট্রাকচার হয়। আমি কলেজে পৌঁছাতে না পৌঁছতে ঘন্টা পড়ে গেল, তাহলে আমরা কি লিখবো, দা দেন দিয়ে শুরু, কি দিয়ে করতে হবে, দেন দা ক্লাস স্টার্টেড,
এই যে নো সোনার হেডের পরে আমরা কি বসাবো, ডট ডট দেন দিয়ে ভাগ করা শুরু করব। ক্লিয়ার? ক্লিয়ার, ঠিক আছে? নো সোনার হেড, no sooner had I reached the station than the class started. হ্যাঁ, এই শুনো, এটা বলছি ফার্স্ট ইনডিফিনিট টেন্স হবে, আর ফার্স্ট ইনডিফিনিট টেন্স হচ্ছে ভার্বের টু। এখানে তো আমার কি দেওয়া আছে, মূল ভার্বের টু দেওয়াই আছে, সেজন্য ওয়াজ এর ব্যবহার করার কোনো প্রয়োজন নাই। ক্লিয়ার? এরপরের কোশ্চেনটা দেখো, দেয়ার আর সো মেনি পুর পিপল ইন আওয়ার কান্ট্রি। আমাদের দেশে অনেক কি আছে, গরিব লোক আছে, তাই না? আই উইশ, এটা আমি ওদিন বুঝাই দিছিলাম, আই উইশ, তাই না? আই, যেহেতু যেহেতু এখানে প্রশ্ন আসছে যে আমাদের দেশে অনেক গরিব লোক আছে, তাহলে যদি আমি ধনী হতাম তাহলে আই উইশ, আই কি হবে, সাবজেক্ট প্লাস ওয়ার, আই ওয়ার এ রিচ ম্যান, এ রিচ ম্যান। যদি আমি একজন কি হতাম, ধনী হতাম। বাকিটা তো হ্যাঁ হ্যাঁ এটা বলছিলাম যে ইম্পসিবল উইশ থাকলে এরপরে ওয়াজের পরিবর্তে কি বসবে, ওয়ার বসবে, সেজন্য ওয়াজ না বসে কি বসছে এখানে, ওয়ার বসছি। তারপরে কোশ্চেনটা দেখো, ইন স্পাইট অফ হ্যাভিং ফ্যাসিলিটিস। দেখো, ইন স্পাইট অফ ডিসপাইট থেকে স্ট্রাকচারটা ইতিপূর্বে করে আসছি, এখানে এটা আবার আসছি, এস নাম্বার না। দেখো, in spite of having facilities, in spite of having facilities, the boy, বুঝছো কি লেখা আছে? দেখো বলছে in spite of having facilities, মানে সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও, কি হবে এটা, সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও, ইন স্পাইট অফ হ্যাভিং ফ্যাসিলিটিস, সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও, দ্য বয় কি হবে, আমরা লিখতে পারবো কি, দ্য বয় ক্যান নট শাইন অথবা সাকসিড ইন লাইফ। সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও ছেলেটা জীবনের সাকসেস হতে পারলো না। দ্য বয় ক্যান নট সাকসিড ইন লাইফ, ইন স্পাইট অফ ডিসপাইট থাকলে স্ট্রাকচারটাও বিপরীত, মানে সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও। যারা বুঝো নাই তারা ক্লাসটাকে বাংলা অর্থ লিখে ফেলবো, তাহলে পরবর্তী কোশ্চেনটা যেমনি আসবে আমরা পারবো। এর মানে হচ্ছে সত্ত্বেও, হ্যাভিং ফ্যাসিলিটিস মানে কি, সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও দ্য বয় ক্যান নট সাকসিড ইন লাইফ। ক্লিয়ার? তারপরে কোশ্চেনটা দেখো, শেষ কোশ্চেন, দ্য ওল্ড ম্যান, কি লেখা আছে, দ্য ওল্ড ম্যান, দ্য ওল্ড ম্যান ডট ডট ইজ মাই গ্র্যান্ডফাদার। এটা খুব একটা আনকমন স্ট্রাকচার আসছে, দ্য ওল্ড ম্যান ডট ডট ইজ মাই গ্র্যান্ডফা। একটা জিনিস খেয়াল করে দেখো, দ্য ওল্ড ম্যান এতটুকু লেখা আছে, ইজ মাই গ্র্যান্ডফাদার, খেয়াল করে দেখো তো, যদি আমি এখানে শূন্যস্থান না দিই তারপরও সেন্টেন্সটা কারেক্ট হয় কিনা, হয়েছে কিনা। আমাদের সামনে একটা টপিক আছে যার নাম হচ্ছে মডিফায়ার। কি মডিফায়ার? এই মডিফায়ারের মধ্যে এই ক্লাসটা যা দেখবা পরবর্তী বুঝে নিবা, মডিফায়ারের মধ্যে একটা টপিক আছে নাম হচ্ছে অ্যাপোজিটিভ। কি নাম? অ্যাপোজিটিভ। এই অ্যাপোজিটিভ এটা আমরা ইনশাল্লাহ পরবর্তীতে পেয়ে যাব। বলবে ফার্স্ট মডিফাই দ্য নাউন উইথ অ্যান অ্যাপোজিটিভ, এই নাউনটাকে একটা অ্যাপোজিটিভ দ্বারা মডিফাই করতে হবে, যেটা এখানে বসবে, কি এখানে বসবে। এখন একটা জিনিস মাথায় রেখে দেখো, ইজ মাই গ্র্যান্ডফাদার, হি না, হি হবে না, আমি একটু বলে দিচ্ছি। দেখো, যেহেতু এখানে একটা ফ্রেজাল শব্দ বসবে অথবা একটা ক্লোজও বসতে পারে, এই একটা ক্লোজ অথবা একটা ফ্রেজ দিয়ে একটা অ্যাপোজিটিভ বানাতে হবে। দেখো, অ্যাপোজিটিভ মানে হচ্ছে, হ্যাঁ এটা হো দিয়েও আমরা করতে পারবো। অ্যাপোজিটিভ মানে হচ্ছে যে এই লোকটার আলাদা একটা পরিচয়। তাহলে দ্য ওল্ড ম্যান ইজ মাই গ্র্যান্ডফাদার, এখানে সরাসরি কেউ চিন্তা করো, হো দিয়ে করতে পারবা। হো দেওয়ার পরে একটা ক্লোজ আমাকে বসাইতে হবে এই জায়গায়। হো আমরা বলতে পারি, এটা হো দেয়া করলে হো কামিং হিয়ার, দেখো তো হয়েছে কিনা, হো কামিং হিয়ার।
অথবা হু ইজ কামিং হিয়ার, হু ইজ কামিং হিয়ার। আমরা এখানে ইজ ব্যবহার করতে পারি, হু ইজ কামিং হিয়ার, হু ইজ কামিং হিয়ার, হু ইজ কামিং হিয়ার। একটু ক্লিয়ার করে লিখে দিই যারা পরবর্তী ভিডিও দেখবে তাদের জন্য। হু ইজ কামিং হিয়ার, তাহলে হু ইজ কামিং হিয়ার। দেখছো, দ্য ওল্ড ম্যান হু ইজ কামিং হিয়ার, এই এখান থেকে এতটুকু অংশ না দিলেও কিন্তু সেন্টেন্সটা কারেক্ট হয়। দ্য ওল্ড ম্যান হু ইজ কামিং হিয়ার, যে মানুষটা এখানে আসতেছে, যে মানুষটা কি এখানে আসছে, ইজ মাই গ্র্যান্ডফাদার। ওই যে লোকটা আসতেছে এটাই আমার কি দাদা। কি বলতেছি, ওই যে লোকটা আসতেছে ওইটাই কি আমার, দ্য ম্যান হু ইজ কামিং হিয়ার, যিনি এখানে আসছেন আমাদের দিকে, ইজ মাই গ্র্যান্ডফাদার, তিনি হচ্ছেন কি আমার দাদা। ভিডিওটা বন্ধ করে দাও। ধন্যবাদ সবাইকে যারা ভিডিও